পেনসিলভানিয়ায় 20,000 ভোটে এগিয়ে গেলেন বাইডেন। ব্যবধান কম হলে জর্জিয়া রাজ্যে পুনর্গণনার ঘোষণা। দ্বিতীয় আঘাতের শঙ্কার মধ্যেই বন্ধ হচ্ছে করোনা বিশেষায়িত হাসপাতালগুলো, সিদ্ধান্ত নেয় সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থনীতি পুনরুদ্ধারে সমন্বিত রোডম্যাপ চান প্রধানমন্ত্রী। বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ায় গুরুত্ব। অস্ট্রেলিয়ায় চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আফজাল। বিদেশে খোলেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এবং বৃষ্টি বেশি হওয়া এবছর রবি শস্যের আবাদ ভালো হবার সম্ভাবনা। বিভিন্ন জেলায় রোপা আমনের বাম্পার ফলন। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি সাফাত বিন ফরিদ। আর শুরুতেই জানাবো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে 2 প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে ভোটের ব্যবধান খুব কম হলে তা পুনর্গণনার ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যটির সেক্রেটারি অফ স্টেট। শেষ খবর পাওয়া পর্যন্ত জর্জিয়ায় বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে 4,000 ভোটে এগিয়ে আছেন। অঙ্গরাজ্যটিতে মোট ভোটে 99% এরই মধ্যে গণনা হয়ে গেছে বলে জানিয়েছে জর্জিয়া নির্বাচন কর্তৃপক্ষ। তারা জানায় যে কোনো ধরনের ত্রুটি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে লম্বা সময় এগিয়ে থাকার পরও পেনসিলভেনিয়াতে জো বাইডেনের থেকে পিছিয়ে গেছেন ট্রাম্প। এ রাজ্যে 20,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন বাইডেন। নেভাদায় ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন 22,000 ভোটে। এ পর্যন্ত 23 রাজ্যে জয়ে 264 ভোট নিশ্চিত করেছেন বাইডেন। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে প্রেসিডেন্ট হতে হলে এখন পেনসিলভেনিয়া, জর্জিয়া, নেভাডা সহ 5 রাজ্যেই জয়ের কোনো বিকল্প নেই ট্রাম্পের। মার্কিন নির্বাচনে 2 দিন পর নীরবতা ভঙ্গ করে সাংবাদিকদের মুখোমুখি হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। তার 17 মিনিটের বক্তৃতায় শুরুতেই ভোট গণনা নিয়ে অভিযোগ করেন তিনি বলেন, যদি বৈধভাবে ভোট গণনা হয় তাহলে সহজেই জিতে যেতেন তিনি। তবে তার এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্প। এছাড়াও বিভিন্ন স্থান থেকে ভোট গণনা কেন্দ্রে ব্যালট পেপার দেরি করে আসারও অভিযোগ করা হয়। তাকে ঠেকাতে কতগুলো আগাম পোস্টাল ভোট প্রয়োজন বিরোধী দল সেই হিসেব করেছে বলেও দাবি করেন তিনি। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে একের পর এক প্রশ্ন তোলার সময় ট্রাম্পের বক্তৃতার সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয় 3টি প্রধান টেলিভিশন চ্যানেল। নির্বাচন নিয়ে প্রেসিডেন্টের একের পর এক মিথ্যা অভিযোগের কারণে তারা সম্প্রচার বন্ধ করে দেয় বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সুলাইমান। ভোট গণনার প্রথম 2 দিন পিছিয়ে থাকার পরও 3টি রাজ্যে লিড নিয়েছেন বাইডেন। জর্জিয়া, পেনসিলভানিয়া এবং নেভাদা রাজ্যের ভোটের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সব আসলে আপনি যেমনটা বলেছেন সবগুলোই 4টা রাজ্যেই এগিয়ে রয়েছেন জো বাইডেন। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে পেনসিলভেনিয়া রাজ্যের একটা ফিটসবার্গ নামক একটা কাউন্টি আছে, সেই কাউন্টিতে কিছুক্ষণ আগে উনি সর্বোচ্চ 7,000 ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়া উনি সর্বশেষ আমি দেখেছি যে পেনসিলভেনিয়ার জন্য 22,000 ভোট বেশি পেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। কেমনিভাবে এগিয়ে রয়েছেন অ্যারিজোনা, জর্জিয়া সবগুলো অঙ্গরাজ্যে। তবে অ্যারিজোনা এবং জর্জিয়া ইলেকশন সেন্টারের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে সেখানে যেহেতু ব্যবধান কম এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেন বারবারই বলছেন যে তার রিপাবলিকানদের এই রাজ্যগুলোকে কিভাবে বেশি পেয়ে জো বাইডেন বেশি পেয়ে নিয়ে উনি সন্দেহ দেখাতে, এই জন্য তারা আগামী 2 দিন আবার রিকাউন্টের ব্যবস্থা নিচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ রিকাউন্ট করে তারপরে তারা রোববারের মধ্যে চূড়ান্ত ফলাফল দেবেন। আমি যেমনটা বলছিলাম, জো বাইডেন আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল, এখন এখানে রাত 10টা, আজ রাত 8টায় ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেখানে সাংবাদিকের অপেক্ষা করছেন সকল প্রস্তুতি সম্পন্ন দেলোয়ারের সেই সেন্টারে, কিন্তু এখন পর্যন্ত উনি সবার সামনে আসেননি। ওনার ক্যাম্পিং কর্মকর্তা সূত্র জানা গেছে যে
উনি এখন পর্যন্ত তার উপদেষ্টাদের সাথে কথা বলছেন যে চূড়ান্ত ফলাফলের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কিনা, অথবা এটা কেমন ধরনের কথাবার্তা হবে, উনি ওনার নীতি নির্ধারণের সাথে কথা বলছেন। তবে আজকের ভাষণ যে কোনো ভিক্টরি না, মানে বিজয় ঘোষণা করবেন না, এই বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে শুক্রবার সকাল থেকে হোয়াইট হাউসের থেকে বিশেষ সিকিউরিটি টিম সিকিউরিটি পোস্ট জো বাইডেনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। দেলোয়ার স্টেটকে পুরা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন এবং গোয়েন্দা সংস্থা সেই এলাকায় পুরা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। এক্ষেত্রে এ থেকে বোঝা যায় যে হোয়াইট হাউস প্রস্তুতি নিচ্ছে তাদের পরবর্তী প্রেসিডেন্টকে বরণ করার জন্য, এবং যেমনটা বিদায় জানানোর জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন তারা, যেমন হোয়াইট হাউসের কর্মরত সাংবাদিকেরা জানিয়েছেন। আর আজকে শুক্রবার আজকে সারাদিন হোয়াইট হাউস সূত্রে জানা গেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে আসলে কোনো মিডিয়ার সাথে কথা বলেন, শুধু একটি টুইট বার্তা করেছেন, কারোর সাথে কথা বলেননি। তবে উনি ওনার আইনজীবীদের সাথে অনেকটাই বিরক্ত এই বিভিন্ন জায়গায় মামলার খারিজ হওয়া নিয়ে। তবে আজকে আপনি যেমনটা বলেছেন যে সেখানকার কোন টেলিভিশন চ্যানেল যায়নি, শুধু ফক্স নিউজ, আজকে ফক্স নিউজকে শুধু হোয়াইট হাউসে দেখা গেছে, আর অন্য কোনো টিভি চ্যানেলকে সেখানে দেখা যায়নি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চূড়ান্ত ফল পেতে আসলে যেভাবে রিকাউন্ট শুরু হয়েছে, পুনঃগণনা, চূড়ান্ত ফল পেতে আমাদেরকে আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিউ ইয়র্ক থেকে মার্কিন নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস এম সোলাইমান। মার্কিন নির্বাচনের ফলাফলের আরো খবর জানাতে এবার ফ্লোরিডা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও ডেমোক্র্যাটদের জয় আসন্ন মনে করছেন প্রায় সবাই, তো সেখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, এ বিষয়ে রাজপথের দৃশ্য কেমন দেখছেন আপনি? আর ভোট জালিয়াতির যে অভিযোগ করেছেন ট্রাম্প, তা কতখানি গুরুত্ব দিচ্ছে সেখানকার মানুষ? আতিফা, প্রথমেই বলি যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা ছিল, বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য প্রস্তুতি ছিল কিন্তু সারা আমেরিকা জুড়ে সেই প্রস্তুতি এখনো পর্যন্ত আছে। তবে আমরা দেখছি যে দিন যতই গড়াচ্ছে মানুষ কিন্তু মাঠে নেমে আসছে, আনন্দ উল্লাস করছে। বিশেষ করে বেশ কিছু অঙ্গরাজ্যে, পেনসিলভেনিয়া, জর্জিয়া, যেখানে বাইডেন এগিয়ে আছেন, সেসব রাজ্যে কিন্তু আমরা দেখেছি যে পথে এসে মানুষ উৎসব করছেন। সেটা ঠিক আনুষ্ঠানিক জয়োৎসব না হলেও মানুষের ভিতরে ওই ভীতিটা এখন আর আগের মতো নেই। একটা বিষয় এখন নিশ্চিত হয়ে গেছে যে গণনার সময় বেশি লাগলে পরেও জো বাইডেন এই নির্বাচনে জিতে যাবেন, সেটি তার শিবির যেমন নিশ্চিত, ঠিক একইভাবে ট্রাম্প শিবিরের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবং ট্রাম্পের পরামর্শকদের অনেকের সঙ্গে মিডিয়া কথা বলেছে এবং তারা ট্রাম্প প্রকাশ করার না শর্তে জানিয়েছেন যে ট্রাম্প এখনো এই যে পরাজয় সেটি মেনে নেওয়ার একটা সংস্কৃতি আমেরিকায় আছে, সেইটি হয়তো ইলেকশন যে পরাজিত হয়েছেন সেটি মেনে নিয়ে কোনো ধরনের ভাষণ দেওয়া, যেটি এখানকার রেওয়াজ, সেটি হয়তো তিনি দেবেন না, বা এখনো পর্যন্ত তিনি সেটি দিতে রাজি নন। তিনি পরাজিত হয়েছেন এটা মানতে তিনি রাজি নন। তিনি মনে করেন যে তার জয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, যেটা তিনি প্রেস কনফারেন্সেও বলেছেন। তবে ওই প্রেস কনফারেন্সে যদি আপনি দেখেন তাহলে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ভিন্ন ছিল। সেখানে আমরা সাধারণ যেই ট্রাম্পকে দেখি সেই ট্রাম্প না, অনেক বেশি ভেঙে পড়া ট্রাম্পকে সেখানে দেখা গিয়েছে। তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত তার বক্তব্য দিয়ে বের হয়ে চলে যান। এবং আরো একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্রেস কনফারেন্সের সময় মাইক পেন্স, ভাইস প্রেসিডেন্ট অথবা তার পরিবারের সদস্যদেরকেও আমরা দেখতে পারিনি, সেইটাও এক ধরনের বার্তা দেয়। একটা বিষয় একটু যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে অভিযোগগুলি ট্রাম্প করছে সেইটার আসলে ভিত্তি কি, সেইটার ভিত্তি তৈরি হবে তখনই যখন আদালত এটাকে অভিযোগ হিসেবে গ্রহণ করবে। আপনি জানেন যে বেশ কয়েকটি আদালত ইতিমধ্যে ট্রাম্পের যে লসুট সেগুলি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প অবশ্য প্রস্তুতি নিচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালতের দিক থেকে কোনো নির্দেশনা না আসছে ততক্ষণ পর্যন্ত এর কোনো সেই রকম গুরুত্ব নেই। তবে একদম গুরুত্বহীন মনেও করছেন না বাইডেনের ক্যাম্প, তারা কিন্তু আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি এই লসুটটা সাস্টেইন করে তাহলে কিভাবে মোকাবেলা করবেন, আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং অর্থ সংগ্রহের কাজগুলিও করছেন। সব মিলিয়ে এখানে পরিস্থিতিটা
ভোটের দিন বা ভোটের পরের দিন মানুষের মধ্যে যে বিষয়টা ছিল সেটা এখন নাই। এখন যেটা হচ্ছে যে এই ট্রানজিশন পিরিয়ডটা কিভাবে অতিক্রম করবে এবং ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করবে সেটি একটি বড় প্রশ্ন। এবং এখানকার যারা দুই দলেরই সমর্থক যাদের সঙ্গে কথা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, তাতে একটা বিষয় মনে হয়েছে, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চান তার বিরুদ্ধে এর আগে সরাসরি কোনো ধরনের অভিযোগ না হলেও কিন্তু 2016 সালের নির্বাচনে রাশিয়ার ইনফ্লুয়েন্স সহ অন্যান্য বিষয়গুলি ছিল। ফলে এইবার তার দিক থেকে তিনি আসলে ডেমোক্রেটদেরকে একটু রাজনৈতিকভাবে বিপদে ফেলার জন্যই এই অভিযোগগুলি করছেন বলে তারা মনে করছেন। তবে সবকিছুই নির্ভর করছে শেষ পর্যন্ত ভোট গণনা সম্পন্ন হওয়ার পরে, যখন ফলাফল নিশ্চিত হবে, তারপরে ডোনাল্ড ট্রাম্প কি ধরনের প্রতিক্রিয়া দেখান সেটি। কারণ সাধারণভাবে আমরা দেখেছি যে যখন কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট পরাজিত হন বা যে কেউই যখন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন, তারা একটা কনসিড স্পিচ দেন পরাজয়টাকে মেনে নিয়ে। সেই বিষয়টা এখনো পর্যন্ত ট্রাম্পের পক্ষ থেকে যেটি বলছিলাম যে কোনো কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি আগের চাইতে ভালো, কিছু কিছু জায়গায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফ্লোরিডা থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। এদিকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নিরাপত্তা জোরদার করেছেন মার্কিন গোয়েন্দারা। এ তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা বিভাগ ও বাইডেনের নির্বাচনী প্রচার শিবির। ডেলাওয়্যারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টার থেকে ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন ও তার সহকর্মীরা। নির্বাচন প্রশ্নে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। ভোট চুরি নিয়ে ট্রাম্পের করা অভিযোগকে হাস্যকর বলেছেন 17 বছরের গ্রেটা। সেই সঙ্গে ট্রাম্পকে রাগ নিয়ন্ত্রণ করে মাথা ঠান্ডা রাখার পরামর্শ তার। টাইম ম্যাগাজিনে বর্ষসেরা হিসেবে গ্রেটার নাম আসার পর ট্রাম্পও একই ধরনের টুইট করেছিলেন। ব্যাপারটি হাস্যকর বলে গ্রেটাকে চিল করতে বলেছিলেন ট্রাম্প। এর আগে গত বছর ডিসেম্বরে গ্রেটাকে রাগ কমানোর পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। সে বদলাই যেন নিলেন গ্রেটা। টুইটে বলেছেন, এসব রেখে বন্ধুকে নিয়ে পুরনো কোনো ভালো সিনেমা দেখতে এবং চিল করতে। যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রেকে শিরশ্ছেদের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। এই সহিংস আচরণের দায়ে এরই মধ্যে ব্যাননের টুইটার অ্যাকাউন্ট চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে। ইউটিউব ও ফেসবুক থেকেও সরিয়ে ফেলা হয়েছে ভিডিওটি। এতে ব্যানন বলেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে রে এবং ফাউচিকে শুধু বরখাস্তই নয়, প্রাচীন পদ্ধতিতে শিরশ্ছেদ করা উচিত। করোনা প্রশ্নে আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে ছিলেন ফাউচি। মহামারী মোকাবিলায় ফাউচির পরামর্শ শুরু থেকেই উপেক্ষা করেছেন ট্রাম্প। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বন্ধ হচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। বিপুল টাকায় নির্মিত এসব হাসপাতালের জনবল সরানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বোচ্চ প্রস্তুতির দাবি করা হলেও বিশেষজ্ঞদের পরামর্শ, শীতের সংক্রমণ বিবেচনায় প্রয়োজন সতর্কভাবে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আগের চেয়ে কিছুটা কমলেও শীতে আবারও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে নানা সতর্কতার কথা বলা হলেও দেশে বন্ধ হচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। গেল মে মাসে করোনা রোগীদের চিকিৎসার জন্য উদ্বোধন করা হয় দেশের সবচেয়ে বড় অস্থায়ী বসুন্ধরা কোভিড আইসোলেশন হাসপাতাল। 2013 শয্যার এই হাসপাতালটিতে যুক্ত করা হয়েছিল আইসিইউ, সর্বাধুনিক অক্সিজেন সহ নানা সুবিধা। কিন্তু বর্তমানে হাসপাতালটির সব সামগ্রী 190টি উপজেলায় নেওয়া হয়েছে। জনবলও বন্টন করা হয়েছে অন্য বিভাগে। ডিরেক্টর হসপিটাল থেকে অর্ডার হয়েছে 190টা উপজেলাতে 10টা করে বেড দিয়ে দেওয়ার জন্য ওই কার্যক্রম চলতেছে। আমাদের তো জানেন যে 30 তারিখে বন্ধ হয়ে গেছে। ডাক্তার এবং নার্স যারা ছিলেন সবাই অন্যত্র পদায়িত হয়ে গেছে। আশানুরূপ রোগী না পাওয়ায় করোনার জন্য নির্ধারিত হলি ফ্যামিলি হাসপাতালের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কোভিড হাসপাতালগুলো বন্ধের ক্ষেত্রে আরও সতর্কতার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। করোনা চলে গেছে এটা মনে করার কোনো কারণ নাই।
করোনা আমাদের দেশ থেকেও জানে, ওয়ার্ল্ড থেকেও যায়নি। ফার্স্ট ওয়েভও আছে এবং সেকেন্ড ওয়েভে আসছে বলে আমরা আশঙ্কা করছি। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাদের এই হাসপাতালগুলোও যেগুলো আগে ছিল প্রস্তুত করা উচিত এবং আমাদের চিকিৎসকদেরও সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সরকারকেও সার্বিক ব্যবস্থাপনায় সেই প্রস্তুতিগুলো নেওয়া উচিত। যদি সংক্রমণ বেড়েই যায় তাহলে যে চাপটা পড়বে সেই চাপটা সামলানোর মতো আমাদের তখন সেই সক্ষমতা থাকবে কিনা যদি আমরা এইগুলি সরিয়ে নিই। এই ব্যাপারে সরকারের একটু সতর্কভাবে এবং ধীর গতিতেই আমার মনে হয় অগ্রসর হওয়া উচিত। এদিকে মহাখালীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টারের প্রায় 700 বেডও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া রোগী না থাকায় আরও অন্তত 60টি হাসপাতালে করোনা চিকিৎসা বন্ধ করা হয়েছে। এসব হাসপাতাল বন্ধ করায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভোগান্তি বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধারের সমন্বিত রোডম্যাপ তৈরিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধনীতে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। পাশাপাশি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। শুক্রবার অনলাইনে এশিয়া ইউরোপ শীর্ষ সম্মেলন আসেমের অর্থমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এবারের মূল প্রতিপাদ্য কোভিড মোকাবিলায় শক্তিশালী টেকসই অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, করোনা দ্রুত মোকাবিলা করা গেলে অর্থনীতি পুনরুদ্ধার সহজ হবে। সামনে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। অতি দ্রুত সময়ের মাঝে এগুলো মোকাবিলা করা দরকার। যত প্রলং করা হবে ততই আরো সমস্যা বেড়ে যাবে, কিন্তু কম সময়ের মাঝে এই সমস্যাগুলো যদি মোকাবিলা করা যায় তাহলে সমস্যাগুলো ইমপ্যাক্ট আমাদের অর্থনীতির উপরে অনেক কম আমরা দেখতে পাবো তার প্রভাব। সম্মেলন উপলক্ষে পাঠানো ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। করোনা একটি বহুমুখী সমস্যা তৈরি করেছে। এটিকে বৈশ্বিকভাবে মোকাবিলা করা উচিত। বিশ্ব হয়তো খুব দ্রুতই কোভিড-19 কার্যকর ভ্যাকসিন পেতে যাচ্ছে। এলডিসি ও উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করার আহ্বান জানাচ্ছি। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংক ও এডিবির ভাইস প্রেসিডেন্ট এবং আইএমএফ-এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক। এছাড়া স্পেন, জার্মানি, জাপান, চীনসহ আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সম্মেলনে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 11 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6036 জনের। 114টি ল্যাবে 24 ঘন্টায় 13,521 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1469 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.86%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,17,475 জনে। সুস্থ হয়েছেন আরও 1,439 জন। এ নিয়ে মোট সুস্থ 3,35,027 জন। দু 2017 সাল থেকেই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাস করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা আফজাল হোসেন। সেদেশের আবাসন ও বিপণন খাতে 4টি ব্যবসা শুরু করেন তিনি। আর এই ব্যবসার পুঁজি এসেছিল স্বাস্থ্যের কেনাকাটার কমিশন দুর্নীতি থেকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে এসে পৌঁছেছে এসব ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য ও ছবি। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য 3 মহাদেশের 3 ধনী দেশে বাড়ি ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনের। 2017 সালেই স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার প্রস্তুতি শুরু করেন আফজাল দম্পতি। অস্ট্রেলিয়ার পোর্টার স্ট্রিট মিন্টোতে একটি গাড়ির ওয়ার্কশপ ছিল তার, যা 2017 সালে $6 লাখ বিক্রি করে দেন আফজাল।
অস্ট্রেলিয়ার ক্যালেবারিয়া স্ট্রিট প্রিস্টনসে নিজের বাড়ির ঠিকানায় নিবন্ধিত R5 ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম মিম ট্রাভেলসের ঠিকানায় চালিয়েছেন শপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একই ঠিকানা ব্যবহার করে ব্যাকপ্যাকার্স নামে আরেকটি অনলাইন ব্যবসা চালু করেন আফজাল। আর এজন্য মিম ট্রাভেলসের মালিককে মাসে $10,000 দিতেন তিনি। আমরা অনুসন্ধান তদন্ত করে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে ফিরিয়ে আনা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার কাজ আমরা নিশ্চিত করতে সক্ষম হব। আফজালের এসব ব্যবসা প্রতিষ্ঠান দুদকের আবেদনের প্রেক্ষিতে জব্দ করে রেখেছে অস্ট্রেলিয়ার সরকার। তবে নামে বেনামে বিদেশে আরও সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ টিআইবির। এর সাথে যারা যোগসাজশ করেছেন, আরও যারা নাটের গুরু, আরও যারা সহায়তা করেছেন, সুযোগ করে দিয়েছেন এবং এর থেকে লাভবান হয়েছেন, তাদেরকেও চিহ্নিত করে বিচারাতে আনতে হবে। দুদকের আবেদনের পর অস্ট্রেলিয়া ও কানাডায় আফজাল দম্পতির ডজনখানেক ব্যাংক হিসেবে 50 কোটি টাকাও জব্দ করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদাবর আওয়ামী লীগের সহসভাপতি পরিচয়ে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। ঢাকা উদ্যানে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। দখলের অভিযোগ 25 থেকে 30টি প্লট। স্থানীয়দের অভিযোগ, নতুন ভবন নির্মাণ করলেই চাঁদা দাবি করতেন মনির, না দিলে রাতারাতি দখল। প্রতিবাদ করলে বাগান বাড়িতে নিয়ে চলত নির্যাতন। ঢাকা উদ্যানের সি ব্লকের 1 নম্বর সড়কে 2 নম্বর প্লটটি 2.5 কাঠার। মনিরকে গ্রেপ্তারের পর এটি নিজের দখলে নিয়েছেন মোস্তফা নাজিম। তার অভিযোগ, আগস্টে চাঁদা না দেয়ায় মনির এটি দখল করে নেয়। ওই রাত্রি আমাদেরকে প্লট থেকে বের করে দিল এবং বলল এটা শাকিল আহমেদের জমি, এর নেতৃত্ব ছিল মনির। তো বললো যে এই প্লটের দিকে আর কখনো না তাকাইতে, তাকালে চোখ তুলে নিব, প্রাণে মেরে ফেলবো, এই ধরনের ভূমি দিলে আমি চলে গেলাম। তুরাগ তীর ঘেঁষে ইটবালির রডের দোকান বরকতুল্লার। তিনি বলছেন, একাধিকবার তার দোকান দখলে ব্যর্থ হয়ে কয়েক দফায় 60 লাখ টাকার ইটবালি নিয়ে গেছে মনির। মারধরের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলাও করেছেন তিনি। এসে অ্যারেস্ট হয়েছে, মানে কি হয় আবার কখন ছুটে আসলে পরে আবার কখন মাইরা ফেলায়, এই আতঙ্কে আছে। ঢাকা উদ্যানের জয়নাল মার্কেটের 5 একর জমির বেশিরভাগই দখলের অভিযোগ মনিরের বিরুদ্ধে। শ্যামলী হাউজিং এর 2.5 কাঠার এই প্লটটিও দখলের অভিযোগ মনিরের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই বাগান বাড়িতে চলত নির্যাতন। শটগান দিয়ে প্রথমে দরজা মাঝে বাড়ি মারে, তো উঠি, তখন পিস্তলটাকে আমাকে ওনার বাংলা বাড়িতে নিয়ে আমাদেরকে যেমনি খুশি এমনি মারধর করছে। 2013 সালে থেকে সে এখন পর্যন্ত মানে জোর করে দখল করে রাখছে। সরেজমিনে দেখা গেল প্রায় 4 একর জায়গা নিয়ে এই বাগান বাড়ি। ঢুকতে দেখা মনিরের মায়ের সঙ্গে। গণমাধ্যম দেখে উত্তেজিত তিনি দাবি করলেন, দখল নির্যাতনের সব অভিযোগই বানোয়াট। আমার ছেলেকে ধরছে, রেপ কেন ধরছে? আমার ছেলে কাজ করাইতেছিল। চতুর্দিক দিয়ে শত্রু থাকলে কিভাবে ধরবে? টাকা দিয়ে সব শত্রু দাবি করে ধরাইছে। দখল, চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার অস্ত্র মাদক সহ মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে মোহাম্মদপুর থানায় হয় মামলা। তদন্তকালে সমস্ত কিছু দেখবো, আরো কি অপরাধের সাথে জড়িত ছিল, কি কার্যক্রম করছে, সবই দেখবো। অস্ত্র মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছিল মনিরকে। পরে শুনানির দিন ঠিক হয় শনিবার। আদালত চত্বরেও ছিল তার সহযোগীদের দাপট। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার রেল প্রকল্পের জমি অধিগ্রহণ। এখন অধিগ্রহণ বাড়তে পারে ক্ষতিপূরণ, যা বাড়িয়ে দেবে প্রকল্প ব্যয়। এদিকে বন, বিদ্যুৎ ও কৃষি বিভাগের জমি নিয়েও জটিলতা কাটেনি। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অবশ্য এই পথে যথাসময়ে ট্রেন চালানো নিয়ে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে রেললাইন যাচ্ছে টেকনাফের ঘুমধুমে মিয়ানমার সীমান্ত পর্যন্ত। প্রথম ধাপে দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেল প্রকল্পের কাজ শুরু হয় 2010 সালে। শুরুতে সিঙ্গেল লাইন মিটার গেজ ট্র্যাক নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 1852 কোটি টাকা, কিন্তু পরে ডবল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণের সিদ্ধান্ত হয়। এতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 13,000 কোটি টাকারও বেশি। পরে আরও কয়েক দফা বেড়ে বর্তমানে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 18,034 কোটি টাকা। করোনায় কাজ বন্ধ থেকেছে বেশ কিছুদিন, এজন্য বাড়তি অর্থ দাবি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কোভিড-19 যখন মার্চ মাসে শুরু হয় তখনও কিন্তু আমরা কাজ চালিয়ে গিয়েছিলাম।
কাজ চালিয়েছি, আমাদের শ্রমিকদেরকে আমরা হয়তো উচ্চ মজুরি দিয়েছি, কিন্তু যখন চারিদিকে লকডাউন শুরু হলো তখন কিন্তু আমরা আর আমাদের ইকুইপমেন্টগুলি মুভ করতে পারলাম না। এ পর্যন্ত এই প্রকল্পে অগ্রগতি 40% আর অর্থনৈতিক অগ্রগতি প্রায় 27%। মামলা ও মালিকানা জটিলতায় শতাধিক ভূমি মালিককে অধিগ্রহণের টাকা বুঝিয়ে দিতে পারেনি জেলা প্রশাসন। এছাড়া সরানো যায়নি বিদ্যুতের খুঁটি, কৃষি বিভাগের কিছু স্থাপনাও। প্রায় 1 বছর আমরা পিছিয়ে আছি ভূমি অধিগ্রহণের জন্য। তো ভূমি অধিগ্রহণের যে বিলম্ব হয়েছে আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অনেক চেষ্টা করেছি এবং কিছুটা আমরা কাটিয়ে উঠেছিও। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প যত দ্রুত শেষ হবে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সুযোগও তৈরি হবে তত দ্রুত। ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল যেগুলো করতেছে এটার কানেক্টিভিটি, বিশাল এই কানেক্টিভিটি যদি পায় তাহলে এশিয়ার সাথে বাংলাদেশের বিশাল একটা সম্ভাবনা এখানে যোগ হবে বলে আমরা মনে করি। এ প্রকল্পে রেললাইনের বাইরে নির্মাণ করতে হচ্ছে 39টি বড় সেতু, 145টি কালভার্ট ও 9টি স্টেশন। প্রাথমিকভাবে এই রেল সড়ক পর্যটন নগরী কক্সবাজারকে রেল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলেও পরবর্তীতে এটি ট্রান্স এশিয়ান রেলওয়ের 3টি গুরুত্বপূর্ণ করিডোরের সাথে যুক্ত হবে। এর বাইরে চীনের সিল্ক রুটের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রেও এই রেল লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দোহাজারী, চট্টগ্রাম। প্রকৃতিতে চলছে এখন হেমন্তকাল। এরই মধ্যে রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে শীতের আমেজ। ভোরের দিকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে অনুভূত হচ্ছে শীত। রাতে বইছে হিমেল হাওয়া, যার প্রভাব থাকছে ভোর পর্যন্ত। আবহাওয়া অফিসের তথ্য মতে সন্ধ্যার পর থেকেই সারা দেশে তাপমাত্রা কমে আসতে শুরু করে। উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করেছে। এরই মধ্যে শীতের সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। আগাম শীতের কারণে লেপ্তশোকের দোকানেও বেড়েছে ব্যস্ততা। শহরের শীতের কাপড়ের দোকানগুলোতেও বিক্রি বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে শীতের সময় করোনা সংক্রমণ বৃদ্ধি সহ অন্যান্য ভাইরাসজনিত রোগ এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বৃষ্টিপাত বেশি হওয়ায় এবার রবি শস্যের ফলন ভালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শীতে বেশি কুয়াশা পড়লে ডাল জাতীয় শস্য ও আমের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে এবার তীব্র শীত পড়ার সম্ভাবনা না থাকলেও কিছু কিছু স্থানে প্রবল কুয়াশা থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এবারের বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই এবার তীব্র শীত পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বেশ কিছু স্থানে পড়তে পারে ঘন কুয়াশা। এবার রবি শস্যটা অন্য গত 2-1 বছরের চেয়ে অনেক ভালো ফসল হবে, কারণ আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে, যার জন্য মাটি প্রচুর পরিমাণ জলীয় বাষ্প পেয়েছে। প্রকট শীতের সম্ভাবনা একটু কম। কোথায় কোথায় শেষের দিকে একটু ঘন কুয়াশাও পড়তে পারে। এই ঘন কুয়াশা জনজীবন এবং ফসলের কিছু ক্ষতি হতে পারে। এবার প্রায় 1 কোটি হেক্টর জমিতে রবি শস্য আবাদের পরিকল্পনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে বোরো আবাদ করা হচ্ছে 47,84,720 হেক্টর জমিতে। এছাড়া ডাল জাতীয় ফসলের জন্য 8,01,569 হেক্টর, তেল জাতীয় ফসলের জন্য 7,76,486 হেক্টর, আলু 4,68,526 এবং পেঁয়াজ চাষের জন্য নির্ধারণ করা হয়েছে 2,49,940 হেক্টর কৃষি জমি। এছাড়া 5,82,962 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত বীজ বপন করা হয়েছে 1,88,940 হেক্টর জমিতে। আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে। আর একইভাবে রবি মৌসুমের গম, ভুট্টা, তারপর সরিষা, তেল জাতীয় ফসল যেগুলি আছে, ডাল জাতীয় ফসল, এগুলো আমাদের বপনের কাজ চলতেছে। আর তেমন যদি বৃষ্টি না হয় আমাদের এই ফসলগুলির আবাদ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন শীতে ঘন কুয়াশা পড়লে সংবেদনশীল সবজিগুলোর মধ্যে আম, গম ও ডাল জাতীয় সবজির ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। সংকট কাটাতে পাহাড়ি অঞ্চলে শীতকালীন সবজির আগাম চাষ শুরুর পরামর্শ তাদের। আগাম যে ফসলগুলো আছে সেই ফসলের বীজ অ্যাভেলেবেল করে আমাদের ওখানকার ওই পাহাড়ি অঞ্চলের চাষিদের প্রশিক্ষিত করলে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো এবং আমরা সময় মতো আমাদের ফসল আমরা পাবো। বাজারে এতটা দামের প্রভাব পড়বে না। কুয়াশা থেকে ফসল রক্ষায় কৃষকদের নিয়মিত কৃষি আবহাওয়া বুলেটিন অনুসরণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের বিভিন্ন জেলায় এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠের সোনালী ফসল ঘরে তুলতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত এখন চাষিরা। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যার পরও আমনের ভালো ফলনে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন কৃষকের। এছাড়া বাজারে ধানের প্রত্যাশিত দাম পেয়ে খুশি তারা। দিগন্ত জোড়া ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালী রঙের পাকা আমন ধান। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় আমনের আবাদ হয়েছে প্রায় ৮৯,০০০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। দিনভর ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ধানের উৎপাদন খরচ নিয়ে অসন্তোষ থাকলেও আগাম জাতের বিভিন্ন আমনের আশানুরূপ ফলনে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। সারের থেকে আমাদের বেশির থেকে একটু খরচ কমায়, তাতে ধানের বাজার যে বন্ধ সরকার দিছে তাতে আমরা খুব খুশি আর কি। ধানের রোগ পোকামাকড় বা বালাইয়ের আক্রমণ আমাদের কম হতে এবার ফলনও ভালো। আমাদের নমুনা শস্য কর্তনে গিয়ে দেখেছি যে আমাদের 6.5 টনের উপরে আমাদের এবার ফলন হয়েছে আমনের। চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত কাটা হয়েছে প্রায় 400 হেক্টর জমির ধান। বিঘা প্রতি আমনের ফলন হয়েছে 20 থেকে 22 মণ। আমরা যেসব পোকামাকড় আক্রমণ হয়েছে, লিফলেট বা আমাদের মাঠ পর্যায়ে কর্মী যারা ছিল তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখার প্রেক্ষিতে আমাদের ধানের অবস্থা এখন পর্যন্ত ভালো হয়েছে। বন্যার কারণে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলায় রোপা আমনের কিছুটা ক্ষতি হলেও ফলন নিয়ে সন্তুষ্ট চাষিরা। প্রকার ভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। 2 বিঘা মতো আবাদ করি, অথচ বৃষ্টি বাদলের কারণে, পোকামাকড়ের কারণে আমরা ধান পাই না। ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ এলাকায় উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষে কৃষকদের উৎসাহ দেয় কাঙ্ক্ষিত ফলন হয়েছে বলছেন কৃষি কর্মকর্তারা। 40-45 মণ ধান হবে আশা করি। হ্যাঁ, যদি ধানের দাম থাকে তাহলে আমার মোটামুটি লাভবান ভালোই হব। কয়েক দফা বন্যার পরও টাঙ্গাইলে এবার আমন আবাদ হয় 88,000 হেক্টর জমিতে। উচ্চ ফলনশীল জাতের রোপা আমনের উৎপাদন ভালো হওয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, এবার জেলায় ধানের ফলনের লক্ষ্যমাত্রা কত আর কৃষকরা ফলন নিয়ে কি বলছেন? জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় এবার মোট 88,862 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এবং যেটা কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে 220 হেক্টর বেশি। আসলে কেন এই বেশি উৎপাদন হলো এই বিষয়ে জানতে চেয়েছিলাম কুষ্টিয়া কৃষি কর্মকর্তাদের সাথে। তিনি আমাকে যেমনটি বলেছিলেন যে আসলে এইবার একটু বৃষ্টি হয়েছিল শেষের দিকে, কিন্তু সেই বৃষ্টিতে ধানের কোনো ক্ষতি তেমন করতে পারেনি, যার কারণে কিন্তু কৃষকদের বাম্পার ফলন হয়েছে। আর সেই সাথে যদি বলি যে আসলে বাম্পার ফলনের সাথে কৃষকের যেটা চাওয়া থাকে সেটা হলো যে সেই ফসলের সঠিক দাম। তো এখন পর্যন্ত আসলে আমরা যেটা বাজার ঘুরে দেখেছি যে ধানের যে দাম সেটা সর্বনিম্ন 950 থেকে কিন্তু 1050 টাকার ভিতরেই রয়েছে, যার কারণে কিন্তু কৃষকদের মনের ভিতরে একটা শান্তি আমরা দেখছি, একটা প্রশান্তি আমরা লক্ষ্য করছি। তো আমি আসলে এখন যে মাঠটিতে অপেক্ষা করছি সেটি হলো কুষ্টিয়ার মোল্লাতেঘুরার একটি মাঠ, শহর সংলগ্ন। আমি যদি আপনাকে আমার পিছনে একটু দেখানোর চেষ্টা করি যে এই মাঠে কিন্তু একজন কৃষক প্রায় 5 বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন এবং তিনি কিন্তু এই ধানটি কেটে এখন শুকিয়ে ধান আটি বাঁধার কাজ চলতেছে, যেটা হয়তো কালকে ঘরে উঠবে। তো আসলে আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি বলেছিলেন যে এইবার যে ধানের আবাদ তিনি হয়েছে সেটা হলো যে মন প্রতি তিনি আশা করছেন 18 থেকে 20 মণ, মানে বিঘা প্রতি 18 থেকে 20 মণ ধান তিনি ঘরে তুলতে পারবেন। এই 20 মণ ধান যদি ঘরে ওঠে তাহলে পরে বাজারে যে দাম সেই দাম অনুপাতে তার কিন্তু একটি ভালো টাকা লাভ হবে, কারণ বাজারে যে ধান এই ধানের দামটি তিনি আশা করছেন যে 950 থেকে 1000 টাকার ভিতরে দাম পাবেন। তো এই দামটি যদি আসলে স্থিতিশীল থাকে তাহলে কিন্তু কৃষকরা বিগত দিনে আমরা যে দেখেছি যে ধান নিয়ে যে হাহাকার, তারা ধানের দাম পেত না বা ধান নিয়ে তারা বাজার থেকে ফেরত এসছে, সেই সমস্যাগুলো কিন্তু এবার আর থাকবে না বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ব্যাপারে আমরা কৃষি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলেছেন যে আসলে ধানের যে বাজার, এই সরকার যে দাম নির্ধারণ করেছে তার কারণে কিন্তু বাজারে এখন ধানের দামটি ভালো পাচ্ছে কৃষক, যার কারণে বিগত দিনে যারা ধান লাগাতে অনীহা প্রকাশ করছিল তারাও কিন্তু এখন ধান আবাদের দিকে উৎসাহিত হচ্ছেন এবং এইভাবে ধানের দামটি থাকলে এখানকার কৃষকরা ধান চাষে উৎসাহিত হবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে কুষ্টিয়ার আমন ধান কাটার যে মৌসুম চলছে এই মৌসুমের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।
বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সুনামগঞ্জের হাওড়াঞ্চলের মানুষের ঘরবাড়ি। এখনও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেননি অনেক পরিবার। মাথা গোঁজা ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। এবছর 4 দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এতে কৃষির ক্ষতির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাওড়াঞ্চলের মানুষের ঘরবাড়ি। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহেরপুর, দোয়ারাবাজার উপজেলায় মাথা গোজার ঠাঁই হারিয়েছে অনেক পরিবার। কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে, কেউ বসবাস করছেন খোলা আকাশের নিচে। ভাঙিয়ে পড়ছে বন্যায়, গোজা নাকা নাকায় পানি রয়েছে। বাড়ি ঘর ভেঙে গেছে, মানে পাক্কা বালা ফালা হয়েছে, গড় টর নাই, গড় শুদ্ধ হয়ে গেছে। রাস্তার মেজায় থাকতেছি, রাস্তাও ভাঙ্গা সেরা ইয়ে করে লিয়েছে। গরু বাছুর আমরা এই আইনা রাস্তা টাইনা রাখতেছি। হাওড়াঞ্চলে বন্যায় এমন ক্ষতি ঠেকাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় নির্মাণ করা হবে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। রিলিফ প্রজেক্টের মাধ্যমে আমরা হাওড়া অঞ্চলের বিভিন্ন গ্রাম প্রতিরক্ষামূলক কাজ আমরা করে থাকি। তো এখন পর্যন্ত যেসব খবর আমি পাচ্ছি তাতে অনেক জায়গায় আমাদের ভিলেজ প্রোটেকশন কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বন্যার পানি সরে যাওয়ার পরে এগুলি যথাযথভাবে মেরামত করার উদ্যোগ গ্রহণ করব। গ্রামগুলোকে বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছেন জেলা প্রশাসক। বন্যা প্রতিরোধের জন্য স্থায়ী একটি রূপ দেওয়ার জন্য প্রতিটি গ্রাম, বিশেষত একটি নির্দিষ্ট জনবসতি এলাকাকে চারিদিক দিয়ে আরসিসির মাধ্যমে এটি প্রোটেকশন ওয়াল তৈরি করা। তাহলে আমার মনে হয় এটি হাওড়ের বন্যার যে স্থায়ী যে এটি সমাধান সেটি হতে পারে। সরকারি হিসাবে সুনামগঞ্জে 4 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখ পরিবারের ঘরবাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় 6 জেলায় 11 জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। কসবায় মনকসাইর এলাকায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মনকসাইর গ্রাম থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে যাওয়া ট্রাক ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা প্রাইভেট কারের ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। এতে অটোরিকশা পড়ে পাশের খাদে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, পরে মারা যান আরও একজন। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেট কার চাপায় পথচারী দাদি নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাসারা এলাকায় এ দুর্ঘটনার পর ঘণ্টাখানেক ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা। এছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়ায় 2, গাইবান্ধায় 1, নীলফামারীতে 1 ও নোয়াখালীতে 1 জন নিহত হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনার নীতিমালা লঙ্ঘনের কারণে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অন্য বেসরকারি কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর নিবন্ধন পায়নি কলেজটি। ফলে সেখান থেকে MBBS পাশ করা 4 জন ইন্টার্নশিপ করতে পারেননি। প্রতিবাদে গত ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এছাড়া 2019 সালের মার্চে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে কলেজ পরিচালনায় বেশ কিছু ঘাটতি পাওয়া যায়, যা পূরণ করার নির্দেশ দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে পরিদর্শনে গিয়ে কমিটি দেখেন সেই নির্দেশ মানা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ। একটা 9 মাস আগের একটা পক্ষপাতমূলক রিপোর্টের ভিত্তিতে এই কাজটা করছে। ওই কথাগুলো উল্লেখ করে আমরা আগেই ওদেরকে অবহিত করেছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক, মিসলিড হোক অথবা যে কোনো কারণে মিসিং হোক, আমাদের অগ্রগতি প্রতিবেদনটা ওই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছিল না। 5 বছর পরও বরিশাল শিল্পকলা একাডেমি ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। খরচ বাড়িয়ে 17 কোটি থেকে 20 কোটি টাকা করা হলেও নির্মাণ কাজ চলার সময়ই ভেঙে পড়ছে সিলিং। এদিকে দীর্ঘদিন একাডেমি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিল্পচর্চা। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় শিল্পীরা। বরিশালের শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। প্রথম দফায় 17 কোটি টাকায় 4 তলা ভবনে 500 আসনের অডিটোরিয়াম, গ্যালারি ও উন্মুক্ত মঞ্চের কাজ শুরু হয়। পরে এর সৌন্দর্য বাড়াতে বরাদ্দ করা হয় আরও 3 কোটি টাকা। গণপূর্ত বিভাগের অধীনে 2 বছরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান তা শেষ করতে পারেনি। আর কাজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। আমরা চেষ্টা করেছি
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের কাজের ব্যাপারে অবগত করার জন্য এবং তারা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেন, তার একটাও কার্যকর হয় না। আমরা দেখেছি বঙ্গবন্ধু অডিটোরিয়াম নামে একটা অডিটোরিয়াম, যেটা সিটি কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। খারাপ কোনো ম্যাটেরিয়াল, একই ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে করিডোরে দেখেন কোনো কিছু হয় নেই, স্পট পড়ি নেই, আর হলের ভিতরে আটকা ছিল বলে এইটা একটা ড্যাম আছে। এদিকে জায়গার অভাবে বন্ধ রয়েছে সব ধরনের প্রশিক্ষণ ও শিল্পচর্চা। বাচ্চারা শেখার জন্য যে আগ্রহ নিয়ে আসে, সেই সব যন্ত্রপাতি সেই সবকিছু থাকলে আমাদের খুবই ভালো হয়। এটা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় গেলে দেখা যায় যে বরিশালের মান আস্তে আস্তে নেমে যাচ্ছে, তারা পুরস্কার আনতে পারছে না সেই আগের মতো। করোনার কারণে ৮ মাস বন্ধ ছিল নির্মাণ কাজ, তবে দ্রুত ভবনটি খুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দীর্ঘদিন এটি হস্তান্তর না হওয়ার কারণে শিল্পীদের নিয়মিত প্র্যাকটিস বা বিভিন্ন অনুষ্ঠান আদি করা, এটি আসলে বরিশালে সে ধরনের কোনো ভালো অডিটোরিয়াম না থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে। আমরাও চাই এটা দ্রুত হস্তান্তর হোক। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নির্মাণকারী কর্তৃপক্ষ সবার সাথে কথা বলেছি। এ বছরের ২৬ ফেব্রুয়ারিতেই সবার জন্য উন্মুক্ত করার কথা ছিল বরিশাল শিল্পকলা একাডেমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে প্রথমবারের মতো চালু হলো তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। কওমি সিলেবাসে চলবে পাঠদান। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে থাকা, খাওয়া ও পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। এমন উদ্যোগকে অবহেলিত এই জনগোষ্ঠীকে জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন কর্তৃপক্ষ। এদিকে বিশ্বে করোনায় একদিনে আবারও ৯,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬,১০,০০০। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ১২,৪৭,০০০ ছাড়িয়েছে। মোট সংক্রমিতের সংখ্যা ৪,৯৬,০০,০০০। নতুন ১,২৫,০০০ রোগী নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেখানে, প্রাণ গেছে ১২০০ মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ২,৪২,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ৮২৮ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬০,০০০। ভারতে প্রাণহানি হয়েছে ৫৭৬ জনের। ভাইরাস মিলেছে ৫০,০০০ মানুষের দেহে। এছাড়াও ইটালিতে ৪৪৬, পোল্যান্ডে ৪৪৫ ও ইরানে ৪২৪ জনের মৃত্যু হয়েছে। আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেন উইলিয়ামসনের অনবদ্য 50-তে আসে জয়। শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে ১৩২ রানের লক্ষ্যে পৌঁছায় হায়দ্রাবাদ। শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নড়বড়ে শুরু বেঙ্গালুরুর। ওপেনিংয়ে ব্যর্থ দেবদূত পাডিকাল ও বিরাট কোহলি। রানের চাকা সচল রাখেন অ্যারন ফিঞ্চ ও এবি ডিভিলিয়ার্স। ফিঞ্চ ৩২ করে থামলেও লড়াই চালিয়ে গেছেন ডিভিলিয়ার্স। এক প্রান্ত আগলে 50 তুলে নেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। পরে হোল্ডার ও নটরঞ্জনের বোলিং তোপে ১৩১-এই থামে বেঙ্গালুরুর ইনিংস। জবাবে শুরুতেই গোস্বামী ও ওয়ার্নারকে ফিরিয়ে মোহাম্মদ সিরাজের জোড়া আঘাত। ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন কেন উইলিয়ামসন। তাকে যোগ্য সঙ্গ দেন জেসন হোল্ডার। দারুণ এক 50 করে হায়দ্রাবাদকে কাঙ্ক্ষিত জয় এনে দেন কেন। আর সেই সাথে প্লে অফ থেকে ছিটকে যায় কোহলির দল। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি হবে হায়দ্রাবাদ। বিজয়ী দল ফাইনালে মুম্বাইয়ের চ্যালেঞ্জ নেবে। দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব আল হাসান। গভীর রাতে দেশে ফিরে সকালেই একটি সুপার শপের ওপেনিংয়ে অংশ নিয়ে সবাইকে অবাক করেন সাকিব। গুলশানে জয় সুপার শপের উদ্বোধন করেন এই অলরাউন্ডার। করোনা থেকে সুরক্ষিত থাকতে সব ব্যবস্থা নিয়ে আসেন অনুষ্ঠানে। তবে কথা উঠেছে কোয়ারেন্টিন না করে কয়েক ঘন্টার ব্যবধানে এমন একটা অনুষ্ঠানে অংশ নেন নিয়ে। নিয়ম অনুযায়ী দেশের বাইরে থেকে করোনামুক্ত সনদ নিয়ে আসলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়। এমনটা জেনেই সাকিব অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু অনুষ্ঠানে করোনা সতর্কতার বিষয়টি খুব জোরালো ছিল না। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য ৯ নভেম্বর ফিটনেস টেস্ট দেবেন সাকিব। ১ বছরের নিষেধাজ্ঞার পরও ইয়ো টেস্টে উতরে যেতে সাকিবের কষ্ট হবে না, এমন বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশা সুমনের। এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দলের সেরা অস্ত্র স্পিনারদের ছন্দে দেখতে চান তিনি। ছবিটা ১ বছর আগের। ভারত সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। হোম অফ ক্রিকেটে অবাধ বিচরণ ছিল টাইগার মহাতারকার। এমন মুহূর্ত দেখার অপেক্ষা শেষ হচ্ছে। সোমবার চিরচেনা সেই জায়গায় ফিরছেন সাকিব। শুরুর দিনেই দিতে হবে পরীক্ষা। টি-20 কাপে থাকতে হলে পাশ করতে হবে ইয়ো টেস্ট। টাইগার অলরাউন্ডারের ফিটনেস নিয়ে সংশয় নেই নির্বাচকদের।
বিসিবির দীর্ঘ লিস্টে নাম না থাকলেও মাশরাফিকে টি-20 কাপের শেষ দিকে পাওয়ার আশা করছেন হাবিবুল বাশার। ওর ফিটনেস আমরা করে চিন্তিত নেই, কারণ ও যেই একটা মাস সেখানে প্র্যাকটিস করে গিয়েছিল তখনই দেখেছে যথেষ্ট ফিট। তো ও যদি পরে দিতে চায় পরেও দিতে পারবে। এটা আসলে করা হয়েছে যে একটা ট্রেন্ড আমরা চালু করতে চাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে কোনো পর্যায়ে ক্রিকেট খেলতে হলে তার ফিটনেস চেষ্টার মানদণ্ড এতটুকু থাকতে হবে। দলের দায়িত্বে থাকবে স্পন্সর কোম্পানিগুলো, কাউকে খেলানো না খেলানোর পূর্ণ স্বাধীনতা থাকবে তাদের। তাতে প্রেসিডেন্টস কাপের মতো সবাইকে দেখার সুযোগ থাকছে না নির্বাচকদের। তবে জাতীয় দলের তারকাদের উপর থাকবে তীক্ষ্ণ নজর। অনেকদিন পরে যদি জানুয়ারিতে খেলাটা হয়, অনেকদিন পরে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, সেক্ষেত্রে বেস্ট টিম করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে 2021-এর আগে আমরা বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাবো। এর ভিতরে আমরা ডেফিনেটলি কিছু নতুন খেলোয়াড়দেরকে দেখার তো দেখবই অবশ্যই। সব শেষ কয়েকটা ম্যাচে স্পিনাররা ঘরের মাঠেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি, অথচ ক্যারিবিয়ানদের হারাতে তাদের সেরা ফর্ম প্রয়োজন। তাই তো নির্বাচকদের প্রত্যাশা টি-20 কাপে পরিকল্পনায় থাকারা ফিরে পাবেন হারানো ছন্দ। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলে খেলার স্বপ্ন আরও দীর্ঘ হলো ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজীর। গ্রেন ইনজুরিতে ছিটকে গেলেন জাতীয় দলের ক্যাম্প থেকে। চিকিৎসার জন্য চলে গেছেন নিজ ক্লাব বসুন্ধরা কিংসে। এদিকে স্বস্তিতে নেই নেপাল দলও। করোনায় একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দেশে রেখে এসেছে তারা। একদিন আগেও জেমিডে বলেছিলেন ফুটবলারদের ইনজুরি নিয়ে ভাবছেন না, কিন্তু এখন দুশ্চিন্তায় পড়তেই হচ্ছে। কারণ ইনজুরির তালিকায় মামুনুলের পরে উঠে এসেছে তারেক কাজীর নাম, যে কারণে দেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন পূরণ দীর্ঘায়িত হল ফিনল্যান্ড থেকে উড়ে আসা তারিকের। ইনজুরি এখন ফুটবল দলের মূল ভিলেন। বৃহস্পতিবার অনুশীলনের সময় গ্রেন ইনজুরিতে পড়ে এই ডিফেন্ডার। চিকিৎসার জন্য ক্যাম্প ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন তার ক্লাব বসুন্ধরা কিংসে। সুস্থ হতে সময় লাগবে প্রায় 2 সপ্তাহ। আমি এখন বসুন্ধরা কিংসে অবস্থান করছি। দুর্ভাগ্যজনকভাবে গ্রেন ইনজুরিতে পড়েছি, যার জন্য আমাকে ক্যাম্প ছাড়তে হয়েছে। আপাতত চিকিৎসা নিচ্ছি, আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবো। এদিনের অনুশীলনে হেড কোচ জেমিডে কমিয়ে নিলেন মাঠের দৈর্ঘ্য। সেখানেই ফুটবলারদের নেওয়া হলো ব্লিপ টেস্ট। ম্যাচের আগে ফিটনেস ঠিক রাখতে প্র্যাকটিস ম্যাচও নিয়মিত করাচ্ছেন এই ইংলিশ কোচ। প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপাল ঢাকায় এসেছে বৃহস্পতিবার। 3 দিনের কোয়ারেন্টিনে হোটেলবন্দি তারা। করোনা আক্রান্ত ফুটবলারদের দেশে রেখে আসায় শক্তি কমেছে। কোয়ারেন্টাইন শেষে মাঠে ফিরতে মুখিয়ে অতিথি দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে 25 সদস্যের স্কোয়াডে ফিরেছেন ডি মারিয়া। গেল বছরের পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন পিএসজি মিডফিল্ডার। তবে চোটের কারণে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা হয়নি সার্জিও আগুয়েরোর। এছাড়া জায়গা হারিয়েছেন ভিয়ারিয়ালের হুয়ান ফয়েত এবং ফিওরেন্টিনার জার্মান পেটজেলা। 12 নভেম্বর ঘরের মাঠে আর্জেন্টিনার চ্যালেঞ্জ নেবে প্যারাগুয়ে। 4 দিন পর দ্বিতীয় ম্যাচে আলবি সেলেস্তেরা খেলবে পেরুর মাঠে। 2022 কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম 2 ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় লিওনেল মেসির দল। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।